হ্যাঁ? আমাদের সবগুলো বিষয়। তো কিছু বিষয় আ তোমাদের কি বলে ক্লাস টেস্টের মধ্যে কিছু বিষয় চলে গেছে আরকি ১ম দিকে। হ্যাঁ, ১ম দিকে কিছু বিষয় চলে গেছে ওইখানে বেসিক কয়েকটা বিষয়। বিশেষ করে থিওরি অ্যাপ্রোচ-ট্যাপ্রোচ এগুলো চলে গেছে ওইখানে। তো এরপরের যেগুলো সেগুলো কিন্তু কোনো এখনো কিন্তু বড় ধরনের কোনো পরীক্ষাতে বা কোনো পরীক্ষাতে সেগুলো এখনো আসেনি। হ্যাঁ? অতএব এর পরের বিষয়গুলো কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। হ্যাঁ? আরেকটা বিষয় হলো যে এখানে সেকেন্ড কোয়েশ্চেন সেটারও থাকে। সেও কোয়েশ্চেন করবে বেসড অন সিলেবাস। এজন্য আমরা সিলেবাসটা ফলো করার চেষ্টা করছি। তো হোপফুলি আশা করি যে মোটামুটি কোনো সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ? তো সেজন্য একটু প্রস্তুতি নিতে হবে একটু ফার্স্ট স্কেলেই। হ্যাঁ? যে একটা মানে যেগুলো মানে পড়িয়েছি এট লিস্ট সেগুলো যেন আ মোটামুটি সবগুলো বিষয় ঠিক থাকে আরকি। হ্যাঁ? ওটা মাথায় রাখতে হবে। আর এইভাবে আমরা আ যদি বলি ১ম দিকে তো সিম্পল বিষয়গুলো পলিউশন, হ্যাঁ? বা বিশেষ করে ধরো আ যদি বলি যে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টটা কি, হ্যাঁ? সেই এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টটা সংজ্ঞাটা তো এটলিস্ট জানা থাকা ভালো, হ্যাঁ? এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের সংজ্ঞাটা। বা আমরা যেহেতু এখানে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট নিয়েই আলাপ করতেছি, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট ইভেন এনভায়রনমেন্টাল পলিউশন কি বা পলিউটেন্টস কি, হ্যাঁ? সেই জিনিসগুলো একটু মাথায় রাখা ভালো। তো সেগুলো একদম বেসিক বিষয়। এনভায়রনমেন্টাল পলিউশন কত রকমের সেগুলো তো আমরা জানি। একটা লিস্ট দিয়েছিলাম, হ্যাঁ? সয়েল, ওয়াটার এর কথা বলেছিলাম, এয়ার এর কথা বলেছিলাম, নয়েজ এর কথা বলেছিলাম। তারপরে হচ্ছে আদার কিছু বিষয় লাইট পলিউশন এর কথা বলেছিলাম। হুম? সো ভিজিবিলিটি পলিউশন এর কথা বলেছিলাম। সো এরকম রেডিও অ্যাক্টিভ পলিউশন। সো এরকম যত পলিউশন গুলো আছে একটু জাস্ট মাথায় রাখা বেসিক আইডিয়া গুলো একটু যেন থাকে। আর বিশেষ করে অ্যাপ্রোচ মনে হয় আমরা এগুলো নিয়ে অলরেডি আ পরীক্ষায় লিখছো, হ্যাঁ? অ্যাপ্রোচ থিওরি যেগুলো আমরা লেকচার করে বলেছিলাম, মেজর কনসার্ন কনসেপ্ট গুলো এখানে হয়ে গেছে সেগুলো হয়তো উম যেগুলো ডেভেলপমেন্টটা হয়ে গেছে। তারপরে হলো পার্টিসিপেন্টস গুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি সেগুলো। ওকে। এরপরে থিওরির ক্ষেত্রে আহ ডেভেলপমেন্টস গুলোর কথা বলেছি, হ্যাঁ? এরপরে কিন্তু যে কথা বললাম যে এগুলো একটু বেশি করে ভালোভাবে পড়তে হবে সবগুলো বিষয় আরকি। হ্যাঁ? সো এইটা সাস্টেইনেবিলিটি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এর যে বিষয়গুলো আছে। এই জায়গাগুলোতে একটু এখান থেকে ভালো করে স্টাডি করা উচিত। যেমন কনসেপ্ট অফ সাস্টেইনেবিলিটি, হ্যাঁ? বা সাস্টেইনেবিলিটির কনসেপ্টটা কি বা সাস্টেইনেবিলিটি কি সেটা জানতে হবে। এবং সাস্টেইনেবিলিটি কনসেপ্টটা হলো আমরা বলি যে ৩ টা মেইন এরিয়ার কথা বলি ইকোনমিক, সোশ্যাল এবং এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি, হ্যাঁ? সেটা একটু জাস্ট মাথায় রাখা বা পিলার্স গুলো মাথায় রাখা। ডেভেলপমেন্ট কি বা ডেভেলপমেন্টের সংজ্ঞাটা, সেটা মাথায় রাখতে হবে। সংজ্ঞাটা কি? হিউম্যান ডেভেলপমেন্টের কম্পোনেন্টস গুলো, হ্যাঁ? ৪ টা বলেছিলাম। ইকুয়ালিটি, সাস্টেইনেবিলিটি, প্রোডাক্টিভিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট কথা বলেছিলাম। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কাকে বলে? বা সাস্টেইনেবল ডেভেলপমেন্টটা কি? সেটা এটা তো মুখস্থ হয়ে যাওয়ার কথা অলরেডি। সাস্টেইনেবল ডেভেলপমেন্টের সংজ্ঞা তো সবাই জানি, হ্যাঁ? সেটা একটু রাখতে হবে মাথায় সাস্টেইনেবল ডেভেলপমেন্টটা কি? এবং এই সাস্টেইনেবল ডেভেলপমেন্টের 6 সেন্ট্রাল ক্যাপাসিটিস এটা নিয়ে কিন্তু আমি যদিও একটা ফিগার এখানে আ দিয়ে আমি কথা বলেছিলাম। এটা নিয়ে কিন্তু বিস্তর আলাপ করেছিলাম, হ্যাঁ? যে অনেকগুলো কথা বলেছিলাম এটা নিয়ে। ৬ টা যে সেন্ট্রাল ক্যাপাসিটিস, হ্যাঁ? এই ৬ টা সেন্ট্রাল ক্যাপাসিটিস একটু মনে রাখতে হবে। আমরা বলেছিলাম ক্যাপাসিটি টু মেজার প্রোগ্রেস, হ্যাঁ? আমি এগুলো ডিসকাস করব না এখন। ক্যাপাসিটি টু প্রমোট ইকুইটি, অ্যাডাপটিভ আ আ ক্যাপাসিটি টু অ্যাডাপ্ট টু শকস, হ্যাঁ? ক্যাপাসিটি টু ট্রান্সফর্ম, ডেভেলপমেন্ট পাথওয়ে গুলো ট্রান্সফর্ম হওয়ার ক্যাপাবিলিটি। তারপর ক্যাপাসিটি টু লিঙ্ক নলেজ উইথ অ্যাকশন, তারপর হচ্ছে ক্যাপাসিটি টু গভর্ন কোঅপারেটিভলি। সো এই ৬ টা সেন্ট্রাল ক্যাপাসিটিস গুলো এগুলো একটু মাথায় রাখা। এটা কিন্তু আ ভেরি ইম্পোর্টেন্ট জানতে হবে এই ৬ টা সেন্ট্রাল ক্যাপাসিটিস। এটা একটা দিক। আর হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এর আমরা এই জায়গাটাতে একটা জিনিস মনে হয় একটু গুরুত্ব দিয়েছিলাম বেশি। সেটা মনে হয় সাস্টেইনেবিলিটির ৩ টা লেকচার ছিল। সেটা হলো এসডিজি গুলো, হ্যাঁ? এসডিজি গুলোর যে ১৭ টা গোল, সেই ১৭ টা গোল মনে না রাখলেও চলবে। বাট যেটা আমি একটু গুরুত্ব দিয়েছিলাম সেটা একটু ভালোভাবে দেখতে হবে। সেটা হলো এই আ এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল গুলোর মধ্যে যেগুলো হলো এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটিকে এনশিওর করে, হ্যাঁ? বা যেগুলো রোল আছে ইন প্রিজার্ভিং এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ডস, হ্যাঁ? বা এনভায়রনমেন্টাল আ আ কনজারভেশন এর জন্য বা ম্যানেজমেন্ট এর জন্য যেগুলো রোল আছে সেই গোলগুলোকে কিন্তু একটু ভালো করে এখান থেকে আলাদা করে একটু পড়তে হবে, হ্যাঁ?
না যে আমি কতটুকু ডিসকাস করছি। আমি কিন্তু এগুলোর প্রতি জোর দিয়েছিলাম। বলেছিলাম যে কিভাবে সেগুলো কানেক্ট হতে পারে। এখন আরো বেশি একটু পড়তে হবে। যে এখানে সেগুলোর আ মানে নাই বা এক্সপ্লানেশন নাই, হ্যাঁ? এমন বললে হবে না। কিন্তু এই যেগুলো রোলগুলো যেগুলো হলো এনভায়রনমেন্ট এর সাথে কানেক্টেড সেগুলোকে বেশি স্টাডি করতে হবে। এটা ইউনিভার্সিটির পড়াশোনা। এমন না যে এখানে নাই বলে পড়বো না। পড়তে হবে। এই জিনিসগুলো বলেছি পড়তে হবে, এজন্য পড়তে হবে। সো এখানে কিছু রোলের কথা বলেছি সেটা হলো যেগুলো এনভায়রনমেন্ট এর সাথে কানেক্টেড। যেমন বলেছিলাম আ উম অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জির কথা বলেছিলাম। তারপরে বলেছিলাম হচ্ছে ইসের কথা কি বলে? সিটিজ অ্যান্ড কমিউনিটিস এর কথা বলেছিলাম। ক্লাইমেট অ্যাকশন এর কথা আরো বেশি বলেছিলাম। লাইফ বিলো ওয়াটার, লাইফ অন ল্যান্ড, হ্যাঁ? তারপরে হচ্ছে আম আরেকটা খুব জোর দিয়েছিলাম মনে হয় তোমার আম আ কি বলে? জেন্ডার ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন এটাও কিছুটা। সো এই যে ৪-৫ টা ইসের কথা বললাম এ গোলগুলো, সেগুলোর মধ্যে কিন্তু আবার অনেকগুলো টার্গেটস আছে, হ্যাঁ? সেই টার্গেট গুলো সহ একটু একটু পড়াশোনা করলে তারপরে আমার মনে হয় যে এটা কিভাবে আ এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ডস গুলো বজায় রাখার ক্ষেত্রে আসলে এই ইউএন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল গুলো ভূমিকা রাখে সেটা একটু জানতে হবে। ওকে? এই জায়গাটাতে একটু গুরুত্ব দিতে হবে। হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স এর কথা পরে বলেছিলাম। এরপরে আ এই জায়গাটা, হ্যাঁ? এটা হলো নেক্সাস বিটুইন এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট। এই জায়গাটা একটু পড়াশোনা করতে হবে এখানে। নেক্সাস বিটুইন এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টের সাথে এনভায়রনমেন্ট নেক্সাসটা। এবং সে জায়গায়ও কিন্তু আমি কিছু কথা বলেছিলাম যে কোন গোলগুলো হচ্ছে আম আ কিভাবে রোল প্লে করে এবং কিছু গোলের কথা বলেছিলাম। একটা গোলকে প্রমোট করলে অন্যান্য গোলগুলো সেক্ষেত্রে প্রমোট হয়। আবার একটা গোলকে প্রমোট করতে গেলে অন্য গোলগুলো আবার ওই জায়গাটাতে হ্যাম্পার হতে পারে। তো কিভাবে আসলে এই সবগুলো গোলের একটা হারমোনি বজায় রেখে আসলে ডেভেলপমেন্টটাকে ফোস্টার করা যায়। সে বিষয়গুলো এখানে বলেছিলাম। এজন্য এই নেক্সাস বিটুইন এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট এটা একটু ভালো করে পড়তে হবে। বিশেষ করে এসডিজি এর গোলগুলোর সাথে এটার কানেকশনসটা রাখতে হবে। এবং বলেছিলাম এনভায়রনমেন্টাল রিস্ক ভার্সাস ডেভেলপমেন্ট লেভেলটা কোন লেভেলটা পর্যন্ত সেফ লিমিট। এজন্য আমাকে আরেকটা মানে অল্টারনেটিভ পাথওয়ে আমাকে সেজন্য ঠিক করে রাখতে হয়। সেজন্য আমার একদম আ সেফ লিমিটকে যাতে ক্রস না করে, হ্যাঁ? সেজন্য। বাট ডেভেলপমেন্ট এর গোলে কিন্তু আমাকে যেতেই হবে। তার মানে ডেভেলপমেন্ট লেভেলটাকে আমাকে ঠিক রাখতে হয়। বাট এনভায়রনমেন্টাল রিস্কটাকে ক্রস করা যাবে না। সেটা বলেছিলাম এখানে এবং রিলেশনশিপ গুলোকে দেখানোর জন্য আমরা বলেছিলাম যে বিভিন্নভাবে সেগুলো বিভিন্ন রকম সিনারিও তৈরি করে। যেমন আমরা বলেছিলাম এখানে ৩ টা কার্ভের কথা। একটা হলো এনভায়রনমেন্টাল কোঅর্ডিনেট কার্ভ এর কথা বলেছিলাম, আরেকটা বার্নক্ল্যান্ড কার্ভ এর কথা বলেছিলাম। আরেকটা হলো ডেলি কার্ভ হাইপোথিসিস। এই ৩ টা কার্ভ ভালো করে জানতে হবে। এই ৩ টা কার্ভই আসলে রিলেশনশিপ গুলাকে আ বা নেক্সাস বিটুইন ইকোনমিক গ্রোথ অ্যান্ড এনভায়রনমেন্টাল স্যার ডিগ্রেডেশন এই তিনটে বুঝি নাই স্যার, কার্ভ গুলা। কার্ভ গুলো বোঝো নাই মানে কি? ক্লাস করছিলা? জি স্যার। কার তাহলে তখন বলোনি কেন? কার্ভ গুলো বুঝো নাই বলতে কি কার্ভ গুলো এখন স্টাডি করো নাই এখনো পর্যন্ত? না স্যার পড়েছি মানে তাহলে তিনটা আমার কাছে স্যার সেমই লাগলো আর কি। ৩ টা সেমই লাগছে। তাহলে ৩ টার একটাও বোঝো নাই। বিষয়টা এরকম। হ্যাঁ? এখন বললে তো হবে না। মানে আমি তো জাস্ট এখন কি ডিসকাস করার সময়? একেই বললাম যে আমি অলমোস্ট সিক, হ্যাঁ? তারপরে বলি একটু সেটা হলো এনভায়রনমেন্টাল কুজনেট কার্ভ এর কথা যদি বলি। এনভায়রনমেন্টাল কুজনেট কার্ভ হলো এরকম একটা কার্ভ যেখানে যেটা শো করে সেটা হলো যে আবার এটা যদি এনভায়রনমেন্টাল ড্যামেজ হয়, এটা যদি জিডিপি হয়, এদিকে তো আমার ডেভেলপমেন্ট করতেই হবে। কিছু কান্ট্রি আছে যেখানে হচ্ছে শুরুটা হয় হলো জিডিপির এনভায়রনমেন্টাল ড্যামেজ দিয়ে। তার মানে হলো যেগুলো লো ডেভেলপ কান্ট্রি, লো টেকনোলজি সেই জায়গাগুলোতে কি হয় যে যতই তোমার জিডিপি বাড়তে থাকে ততই তার এনভায়রনমেন্টাল ড্যামেজ হতে থাকে। তার মানে কি? সে হলো ন্যাচারাল রিসোর্স গুলোকে তখন সে বেশি ক্যাপচার করে। অথবা ন্যাচারাল রিসোর্স যেমন ফরেস্ট কভার এটা সেটা সে মাইনিং এটা সেটা করে ন্যাচারাল রিসোর্স এর উপর বেস করে তার জিডিপিটা আগাতে থাকে। একটা পর্যায়ে গিয়ে কি হয়? এই রিসোর্স এর আ সে নিতে আস্তে তার এদিকে টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্টটা হয়। হতে এমন একটা জায়গায় যায় তখন আবার তার ওইখান থেকে সে কি করে এনভায়রনমেন্টাল কনসার্ন টা তখন চলে আসে। যেমন এই যে বাংলাদেশের সিচুয়েশনটা যদি চিন্তা করে দেখো। ১ম দিকে ন্যাচারাল রিসোর্স বেস সবকিছু। হ্যাঁ? কাঠ এটা সেটা যা আছে ন্যাচারাল রিসোর্স বেস তার ইকোনমিটাকে ডেভেলপ করতে থাকে। তারপরে এখানে আস্তে ইন্ডাস্ট্রি হতে থাকে অ্যান্ড দেন একটা পর্যায়ে এখন যেমন বাংলাদেশে এনভায়রনমেন্টাল কনসার্ন গুলো চলে আসতেছে, তাই না? এবং বাংলাদেশ কিন্তু একটু টার্নিং পয়েন্ট এর মধ্যে আছে। একটা সময় কি হয়? তখন আর সে কি করে না?
এনভায়রনমেন্টাল ড্যামেজটা আস্তে, আস্তে কমানোর চেষ্টা করে, বাট তার জিডিপিটাকে ধরে রাখার চেষ্টা করে। এইটা হলো এনভায়রনমেন্টাল কুজিনেটস কার্ভের কুজিনেট যে এটাকে প্রপোজ করছে সেই অনুসারে এরকম একটা সিনারিও তৈরি হয়। তার মানে হচ্ছে ডেভেলপমেন্টের সাথে এনভায়রনমেন্টের এরকম ১ম একটা নেগেটিভ নেক্সাস, তারপর একটা পজিটিভ নেক্সাস সেখানে তৈরি হতে পারে। কিছু, কিছু কান্ট্রি এরকম আছে। তারপরে বার্নল্যান্ড কার্ভ যেটা সেটাতে বলা হয় যে এনভায়রনমেন্টাল ড্যামেজটা যেটা সেটা হলো একেবারে হাইয়েস্ট লেভেল পর্যন্ত, মানে একেবারে ১ম এই তারা আর কোনো টেকনোলজি কিছুই থাকে না। এটা যেটা ছিল সেটা হলো আস্তে, আস্তে জিডিপি বাড়বে, ড্যামেজ বাড়বে। কিন্তু এইখানে সেটা হলো যে জিডিপি আমার বাড়তে গেলেই আমার একেবারে হাইয়েস্ট লেভেলের যে ড্যামেজ সেটা দিয়েই শুরু করে। সো এই জায়গাটাতে আসলে একেবারে পুয়ার ডেভেলপ কান্ট্রি গুলো বলা হয় যে অনেক আফ্রিকান নেশনস গুলো তারা হলো একেবারে এনভায়রনমেন্টাল ড্যামেজ দিয়ে শুরু করে এবং এটা দীর্ঘ সময়ব্যাপী এনভায়রনমেন্টাল ড্যামেজটা সে করতে থাকে এবং আস্তে আস্তে সেখানেও আবার কি হয়, সেখানেও কিন্তু তার একটা টার্নিং পয়েন্ট থাকে এবং সেখানেও কিন্তু দেখা যায় যে সে জিডিপিটা স্লো রেটে সেটা কিন্তু যায়, সেটা জিডিপিটা যে খুব হাই রেটে থাকে তা কিন্তু না। আর ড্যামেজ যখন কমাতে থাকে তখন তার জিডিপিটা আস্তে আস্তে সেখানে কমতে থাকে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে এই 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 অল্প জিডিপিটাকে সে খুব ফাইন টিউন করে ফেলে এবং সেখানে এনভায়রনমেন্টাল ড্যামেজটাকে সে কম করে যতটুকু জিডিপি হয় ততটুকু সে কিন্তু অ্যাচিভ করার চেষ্টা করে এবং আস্তে আস্তে দেখা যায় সেখানে আবার যখন সে তার জিডিপিটাকে আবার ফুস্টার করতে চায় তখন আবার এনভায়রনমেন্টাল ড্যামেজ হতে পারে, এরকম করে তার এরকম লুপ গুলো তৈরি হয়। তো এইটা মাউন্টল্যান্ডের মানে মতে সেটা হলো এইরকম একটা সিচুয়েশন তৈরি করে যেগুলো একেবারে পুয়ার লিস্ট ডেভেলপ কান্ট্রি গুলো, সেই কান্ট্রি গুলো এই ধরনের সিচুয়েশন তৈরি করে, তার মানে একেবারে ফুল এনভায়রনমেন্টাল ড্যামেজ দিয়ে সে শুরু করতে পারে। এছাড়া যেটা ডেইলি কার্ভে বা ডেইলি হাইপোথিসিস বলা হয় যে আসলে আগের দুটো সিচুয়েশন সেগুলো হতে পারে বিভিন্ন জায়গায়, কিন্তু একটা স্ট্রং রিলেশনশিপ সেটা কিন্তু সবসময় বজায় থাকে। সেটা হলো কি, যতই তুমি ক্যাপিটাল পার ক্যাপিটা জিডিপি ইনকাম করো ততই এনভায়রনমেন্টাল ড্যামেজ বাড়তেই থাকবে। এটা কখনো কোনো কান্ট্রি এটাকে অ্যাভয়েড করাটা ভেরি ডিফিকাল্ট হয়, এটা করা পসিবল হয় না। তার মানে জিডিপির সাথে এই আগের দুটো যে রিলেশনশিপ সেই দুটো রিলেশনশিপের মধ্যে আপস এন্ড ডাউন থাকবে, কিন্তু কনস্ট্যান্ট ওয়েতে এনভায়রনমেন্টাল ড্যামেজ হতেই পারে বা হতেই থাকবে। উদাহরণস্বরূপ ইউরোপিয়ান কান্ট্রি গুলো এখন সেই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে এখন এই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলে আসছে, কিন্তু এনভায়রনমেন্টাল ড্যামেজ তো অবশ্যই হয় এখানে। সো তাদের জিডিপিও বাড়তেছে, অনেক এনভায়রনমেন্টাল ড্যামেজও হচ্ছে। এবার বুঝতে পারলা এই হলো তিনটা হাইপোথিসিস, তিন ধরনের সিচুয়েশন, তিন ধরনের সিনারিও আসলে বলে দেয় এনভায়রনমেন্টের সাথে ডেভেলপমেন্টের নেক্সাস। ওকে, জি স্যার, ঠিক বুঝতে আছে। পেরেছি। হ্যাঁ, তোমাদের পড়তে হবে যখন একটু লেকচার গুলো দিই তখন সাথে সাথে পড়ে ফেলে পরের দিন ক্লাসে আলাপ করতে হয় আর কি। হ্যাঁ, এটাই নর্মালি হওয়ার কথা। তোমরা সব ফেলে রাখো, তারপরে পুরনো সেই কাগজপত্র বের করো, তখন কিছুই থাকে না মাথায়। হ্যাঁ, এটা আসলে ইউনিভার্সিটি পড়াশোনা না, এতে জানাও হয় না বেশি আসলে, ওই পর্যন্তই থাকা হয়। হ্যাঁ, এগুলো করবা না, করতে হবে রেগুলার পড়লে সেটা সম্পর্কে যতটুকু বেশি জানতে পারো। ওকে, তো এটা হলো রিলেশনশিপ, এই রিলেশনশিপটা একটু মাথায় রাখতে হবে এনভায়রনমেন্টের সাথে ডেভেলপমেন্টের যে নেক্সাসটা সেটা। তার মানে এই জায়গাগুলোতে আমার সাস্টেনেবিলিটি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্টের বেসিক কনসেপ্ট গুলো, প্লাস হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্টের সেন্ট্রাল ক্যাপাসিটিস গুলো সেটা জানতে হবে প্রথমত। এগুলো খুবই ছোট ছোট আইডিয়াস। আর এরপরে একটু বড় আইডিয়া যেটা জানতে হবে সেটা হলো নেক্সাসটা বিটুইন ইকোনমিক গ্রোথ এন্ড এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, যেটা বললাম এখান, এবং যে আমার সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল গুলো যে ইউএন এর যেগুলো, সেই গোল গুলো কিভাবে এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ডস টাকে প্রমোট করতে পারে। ওকে, এই হলো এই সাস্টেনেবিলিটি এনভায়রনমেন্টের এই জায়গাগুলো থেকে একটু করতে হবে। আর যদি বলি যে ছোট ছোট বিষয় আছে কিছু যেগুলো অনেক সময় শর্ট নোট আসতেও পারে, যেমন যদি বলি হচ্ছে ট্র্যাজেডি অফ কমন্স, হ্যাঁ, সেটা একটা আমি এটা পড়িয়েছিলাম। হ্যাঁ, ট্র্যাজেডি অফ কমন্সটা কি, হ্যাঁ, এটার এক্সাম্পল গুলো বলেছিলাম। হ্যাঁ, বিভিন্ন ভাবে সেগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। ট্র্যাজেডি অফ কমন্সটা কি, হ্যাঁ, সেটা একটু এখান থেকে জানা দরকার। অথবা ট্র্যাজেডি অফ কমন্স এর অপোনেন্ট কোনো কনসেপ্ট আছে কিনা, হ্যাঁ, সেটাও কিন্তু এখানে বলেছিলাম যে ট্র্যাজেডি অফ কমন্স এর অপোনেন্ট অস্ট্রোমের যে তার যে মানে স্টেটমেন্ট গুলো, বিশেষ করে সাকসেসফুল এক্সাম্পল গুলো দিয়ে বলেছিলাম যে না, সেটা সবসময় ট্র্যাজেডি অফ কমন্স একই রকম হয় না, সেটা ডিফারেন্ট হতে পারে, অনেক এক্সাম্পল দিয়ে বলেছিলাম। সো ট্র্যাজেডি অফ কমন্সটা এই জায়গাটাতে এই লেকচারটাতে একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা গেল। এরপরে সাস্টেনেবিলিটি দেখি এখানে বড় কোনো বিষয় এখানে আছে কিনা এক্সাম্পল, না এটা তো ওগুলারই বেশিরভাগ ছিল। পরে ও আচ্ছা, এরপরে মনে পিপিপির কথা বলেছিলাম। পিপিপিটা একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, পলিউটার পলিউটার্স পে প্রিন্সিপাল হবে আর কি। পলিউটার্স পে প্রিন্সিপালটা একটু করতে হবে। হ্যাঁ, পিপিপিটা একটু জানা উচিত। মানে পিপিপি যদি শর্ট নোট হিসেবে কখনো যদি আসে, হ্যাঁ, পিপিপিটা একটু জানা উচিত এখান থেকে। ওকে, ফাইন।
এরপরে ইকোনমিক্স অফ দ্য এনভায়রনমেন্ট। এই ক্ষেত্রে আমরা এনভায়রনমেন্টাল ইকোনমিক্স না? এনভায়রনমেন্টাল ইকোনমিক্সটা কি? এটা ডেফিনিশন বা এটা কাকে বলে, হ্যাঁ? এগুলো জানতে হবে। ছোট, ছোট এরকম অনেক সময় মানে পার্ট থাকে আরকি, হ্যাঁ? শুরু করতে হয় এরকমভাবে আরকি এনভায়রনমেন্টাল ইকোনমিক্সটা কি? তারপরে এখানে যেটা বেশি গুরুত্ব দিয়েছি সেটা হলো আ ডিফারেন্ট টাইপের ইকোনমিক্স এর সাথে আমরা আ দেখি এরপরে কি আরেকটা ছিল তো না এনভায়রনমেন্টাল ইকোনমিক্স এর? সেটা এক্সটার্নালিটি, হ্যাঁ, এটা মনে পড়ছে। আমরা এক্সটার্নালিটি গুলো নিয়ে একটু আলাপ করছিলাম আমরা বেশি। সো আ এক্সটার্নালিটিটা বিশেষ করে আমরা বলছিলাম যে পলিউশন একটা এক্সটার্নালিটি এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে আমরা যেটাকে কনসিডার করি। সো কিভাবে পলিউশন একটা নেগেটিভ এক্সটার্নালিটি হিসেবে এনভায়রনমেন্টাল ইকোনমিক্স এ সেটাকে আলাপ করা হয় বা এটার ইফেক্টস টা আসলে কি? পলিউশনটার ইফেক্ট আর নেগেটিভ এক্সটার্নালিটি হিসেবে কি? সেটা কিন্তু আমরা এখানে আলাপ করেছিলাম। এক্সাম্পল দিয়ে বলেছিলাম যে রেফ্রিজারেটর একটা এক্সাম্পল দিয়েছিলাম। সো পলিউশন কিভাবে এজ এ নেগেটিভ এক্সটার্নালিটি হিসেবে মানে তার রোল প্লে করে সেটা জানতে হবে, সেটার উদাহরণ দিতে হবে, হ্যাঁ? এবং সেটার রিয়েল ওয়ার্ল্ড এর এভিডেন্স সহ উদাহরণ দিতে হবে। মানে ওয়ার্ল্ড এর এভিডেন্স সহ এটাকে বর্ণনা করা উচিত যদি সেরকমভাবে পরীক্ষাতে আসে। ওকে? সো এনভায়রনমেন্টাল ইকোনমিক্স এ ডিফাইন করা অ্যান্ড দেন নেগেটিভ এক্সটার্নালিটি হিসেবে পলিউশনকে এর রোলটাকে আইডেন্টিফাই করা উইথ এক্সাম্পলস, হ্যাঁ? ওকে? এরপরে একটু এখানে আরেকটা খুব জরুরি ছিল সেটা হলো প্যারাডাইম শিফট। প্যারাডাইম শিফটটা ছিল ফ্রম এ গ্রোথ বেসড ইকোনমি টু এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাপ্রোচ। এই প্যারাডাইম শিফটের যে ধারাটা এটা একটু জানতে হবে। টিপিং পয়েন্টের কথা বলেছিলাম, গ্লোবাল ওয়েলবিং এর ডিক্লাইনের যে উদাহরণ দিয়ে বলেছিলাম, ম্যাটেরিয়াল ফুটপ্রিন্টের কথা বলেছিলাম, হ্যাঁ? এবং একটা কমন কি প্ল্যাটফর্মে আমরা যেতে পারি এই শিফটটা এই গ্রোথ বেসড ইকোনমি যেটা আমরা বলেছিলাম যে শুরুর দিকে ইকোনমিটাই ছিল মানে জাস্ট যত বেশি জিডিপি আর্ন করবো ততই ভালো, হ্যাঁ? এরকম একটা গ্রোথ বেসড ইকোনমির চিন্তা ভাবনা করার একটা মানে ধারণা ছিল, একটা টেন্ডেন্সি ছিল গ্লোবালি। বাট এরপরে যেটা হলো যে এখন সেই প্যারাডাইমটা কিন্তু শিফট হয়ে এনভায়রনমেন্টাল প্রোটেকশনের অ্যাপ্রোচে চলে গেছে এখন, হ্যাঁ? সো এখানেও ডেভেলপমেন্ট হবে, গ্রোথ হবে, কিন্তু এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাপ্রোচটাকে ফলো করে সেটা হবে। সেই ধরনের ট্রেন্ডটা একটু এখান থেকে একটু স্টাডি করা, হ্যাঁ? এরপরে এই তো মোটামুটি এখানে এনভায়রনমেন্টাল ইকোনমিক্স এর ২ টা জিনিস ছিল। এরপর ছিল হলো এনভায়রনমেন্টাল প্ল্যানিং। এনভায়রনমেন্টাল প্ল্যানিং এর ক্ষেত্রে আমরা দেখি কি করেছিলাম এখানে। এনভায়রনমেন্টাল প্ল্যানিং এর ক্ষেত্রে প্ল্যানিং কি এগুলো বেসিক কথাবার্তা বলেছিলাম। এনভায়রনমেন্টাল প্ল্যানিংটা কি এটা একটু জেনে রাখা ভালো, হ্যাঁ? এনভায়রনমেন্টাল প্ল্যানিংটা কি? এনভায়রনমেন্টাল প্ল্যানিং এর কম্পোনেন্টস গুলো কি, হ্যাঁ? হার্ডওয়্যার, সফটওয়্যার এবং হার্ডওয়্যার কথা বলেছিলাম আমরা। প্ল্যানিং ফ্রেমওয়ার্ক আ প্ল্যানিংটা এবং এটার কম্পোনেন্টটা একটু জেনে রাখবো এখানে। অ্যান্ড দেন হলো এনভায়রনমেন্টাল প্ল্যানিং এর আর সাথে আমরা 4 এমস এর কথা বলেছিলাম। মনে আছে কিনা? মেশিন, ম্যান, মেথড, ম্যাটেরিয়াল। সো এই 4 এমস এই ইন্ডাস্ট্রি এটা খুব ইম্পোর্টেন্ট। এটা এটা অনেক সময় পরীক্ষাতে থাকে যে 4 এমস অফ ইন্ডাস্ট্রি আসলে কি? সে বিষয়টা কি? এবং এই 4 এমস আসলে কিভাবে আম একটা আ কর্পোরেশনের বা কর্পোরেট অ্যাটিটিউডটা টুয়ার্ডস এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট এর দিকে আসলে নেওয়া যায় সেটাকে কিন্তু মাথায় রাখতে হবে। আমরা এরপরে কর্পোরেট অ্যাটিটিউড টুয়ার্ডস এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট পড়ছিলাম। সেটার সাথে একটু লিঙ্ক করতে হবে। তার মানে 4 এমস ইন ইন্ডাস্ট্রিটা কি? এবং ওই যে কর্পোরেট অ্যাটিটিউড এর কথা বলেছিলাম, সেই কর্পোরেট অ্যাটিটিউড এর ক্ষেত্রে আসলে 4 এমস কিভাবে আমি এপ্লাই করতে পারি, হ্যাঁ? সেই বিষয়টা একটু এখানে স্টাডি করতে হবে, হ্যাঁ? স্যার, হুম, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার, গত বছর একটা প্রশ্ন আসছিল যে কর্পোরেট অ্যাটিটিউড ইন এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট কিভাবে উইলিংনেস টু পে ফর গ্রিন প্রোডাক্টস বাড়াইতে পারে। তো স্যার, সেটা হুম। কিভাবে অ্যান্সার করবে? উইলিংনেস টু পে ফর গ্রিন প্রোডাক্টস এর কথা আমরা বলেছিলাম যে আসলে একজন ম্যানেজারের মনে আছে কিনা আমরা এটা কারো এই স্লাইডের মধ্যে নাই হতে পারে। উইলিংনেস টু পে এর ক্ষেত্রে বলেছিলাম আমরা যে সে একটা ইন্ডিভিজুয়াল অ্যাটিটিউড কিভাবে আস্তে আস্তে তোমার কর্পোরেট অ্যাটিটিউড এর দিকে যায়, হ্যাঁ? এবং এই অ্যাটিটিউডটা যখন ইন্ডিভিজুয়াল লেভেলে থাকে ইন দ্যাট কেস আসলে আমাদের ওই জায়গা থেকে কনসার্নটা তৈরি হয়। এরপরে যখন সে এনভায়রনমেন্টাল এডুকেশনটা পায় এবং সে যখন কর্পোরেট এনভায়রনমেন্টে যায়, তখন কিন্তু সে সেটাকে এপ্লাই করে। আমি খুব সংক্ষেপে বলতেছি বিষয়গুলো। আমরা ওই যে ফিগার দিয়ে বুঝিয়েছিলাম। নলেজটা কোত্থেকে আসে, অ্যাটিটিউডটা কিভাবে আসে, অ্যাট্রিবিউটটা কিভাবে তার তৈরি হয়। ঠিক না? এগুলো বলেছিলাম না যে একজন মানুষের
নলেজটা, অ্যাটিটিউডটা কিভাবে ফর্ম করে একটা সোসাইটি থেকে। এবং সেখানে যদি এডুকেশনটা, এনভায়রনমেন্টাল এডুকেশনটা সেখানে থাকে একটা ইন্ডিভিজুয়ালের, সেই ইন্ডিভিজুয়ালসটা কালেকটিভ ওয়েতে, তখন কিন্তু সে কি করে, রোলটা কিভাবে প্লে করে, তখন কিন্তু তার গ্রিন প্রোডাক্টস এর দিকে তার উইলিংনেসটা থাকবে। সোজা কথা। যেমন আমি বলেছিলাম, আমাদের ক্লাসের কথাই বলেছিলাম যে আমাদের ক্লাস লিস্ট যদি বলা হয় ঢাকা ইউনিভার্সিটির সবগুলো ডিপার্টমেন্ট থেকে আমাদের ডিপার্টমেন্ট এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেসটা বেশি থাকতে পারে নরমালি, কারণ এডুকেশনটা হচ্ছে এখানে, ঠিক না? আমরা পলিউশন হয়তো বা কম করি, ঠিক না? সো এই যে অ্যাটিটিউডটা, এটা কিভাবে তৈরি হয় সেই বিষয়গুলো বলেছিলাম। ঠিক একইভাবে যে একটা আহ ইন্ডিভিজুয়ালের অ্যাটিটিউডটা একটা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের দিকে, অথবা উইলিংনেসটাকে তৈরি করে কিভাবে টু পে ফর গ্রিন প্রোডাক্টস। তার মানে আমি গ্রিন প্রোডাক্টস কেনার জন্য যদি আমার এটা পয়সাটা একটু বেশিও খরচ হয়, তখন আমি এটা ফর দ্য সেক অফ এনভায়রনমেন্ট আমি সেটা করব। এবং সেটা কিন্তু তার অ্যাটিটিউড, নলেজ, অ্যাট্রিবিউট, হ্যাঁ? এবং সেখান থেকে কিন্তু সেটা গ্রো করে। সেই কথাটাই কিন্তু গতবার হয়তো কোশ্চেন এরকম আসছিল মনে হয়, সেটা এরকম আস্ক করা হয়েছিল। এবার আমি যেটাতে একটু মানে একটু গুরুত্বটা দিচ্ছি, সেটা হচ্ছে যে 4 এমস এর কথা বলি। এই 4 এমস এ কিভাবে আসলে আমার এই কর্পোরেট অ্যাটিটিউডটাকে আমি এপ্লাই করতে পারি, সেই বিষয়টাকে একটু মনোযোগ দিতে হবে আরকি। বুঝা গেছে? মানে আমি তোমার উত্তরটা পেয়েছো কিনা ফার্স্ট অফ অল? অ্যান্ড দেন জি স্যার। এইবারের স্যার বিষয়টা আরেকবার আমি একটু বলবেন? আহ এই ওর কোশ্চেনটাও অ্যান্সার পেল। আমি যেটা একটু গুরুত্ব দিচ্ছি সেটা হলো, আমার 4 এমস এর কথা তো আমরা জানি যে মেশিন, মেথড, ম্যাটেরিয়াল, হ্যাঁ, ম্যান। এই জায়গাগুলোও কিন্তু আসলে আমার একটা কর্পোরেট অ্যাটিটিউড এর আ মানে যেটা কিভাবে আসলে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট এর দিকে এই মেশিনকে, ম্যানকে, মেথডকে, ম্যাটেরিয়ালকে নিয়ে যায়, হ্যাঁ? সেটাও কিন্তু আমরা এই 4 এমস এর মধ্যেও কিন্তু সেই কর্পোরেট অ্যাটিটিউডটা টুয়ার্ডস এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট এর ওই কর্পোরেট অ্যাটিটিউডটা 4 এমস এর মধ্যেও আমরা কিন্তু দেখতে পাই। এবং সেই জায়গাটাতে একটু গুরুত্ব দিতে হবে। সেটাই বললাম যে মেশিনের ক্ষেত্রে আমি আমি বলেছিলাম ক্লাসে যে কি ধরনের মেশিন কিনবো, মেশিনারিজ। একজন এনভায়রনমেন্টাল ম্যানেজার অথবা যার মধ্যে এনভায়রনমেন্টাল এডুকেশন আছে, সে কোন মেশিনটা কিনবে? অথবা সে কোন ধরনের পিপলকে, সে যদি HR হয়, সে কোন ধরনের পিপলকে সে তার ইন্ডাস্ট্রিতে সে মানে ওয়েলকাম করবে বা চাকরি দিবে, সোজা কথা। অথবা কোন মেথডটা সে ফলো করবে, যেটা যে এক্সটার্নালিটি কম, পলিউশন কম, হ্যাঁ? এবং ম্যাটেরিয়াল গুলো কোনটা র ম্যাটেরিয়াল সে ইউজ করবে। সো এরকম ইন্ডাস্ট্রিতেও যদি কর্পোরেট অ্যাটিটিউডটা টুয়ার্ডস এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের দিকে থাকে, ওই ইন্ডিভিজুয়ালস গুলো যদি কর্পোরেট লেভেলে যায়, তখন কিন্তু সে এই যে ৪ টা যে ইন্ডাস্ট্রির ৪ টা এম এর কথা বলেছিলাম, মেশিন, ম্যান, মেথড, ম্যাটেরিয়াল, সেখানেও কিন্তু সে রোল প্লে করতে পারে। এই হলো বিষয়টা। ঠিক আছে? একটু স্টাডি এভাবে করতে হবে ওই অ্যাঙ্গেল থেকে, হ্যাঁ? ওকে? আচ্ছা, এটা গেল। ক্লিয়ার নাকি? জি স্যার, ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ, ওকে। আচ্ছা। এই যে বলেছিলাম এখানে ইফেক্টিভলি কিভাবে এপ্লাই করা হয়, হ্যাঁ? এই যে কমন হিউম্যান রিসোর্স, র ম্যাটেরিয়াল, হ্যাঁ, মেশিন, প্রোডাকশন মেথড, হ্যাঁ? এই বিষয়গুলো বলেছিলাম। আচ্ছা, এরপরে যে সিস্টেম ট্রান্সফরমেশন অ্যাপ্রোচটা, এটা অনেক সময় শর্ট কোশ্চেন হিসেবে থাকতে পারে বা আসে, হ্যাঁ? সিস্টেম ট্রান্সফরমেশন অ্যাপ্রোচটা কি, হ্যাঁ? এটা একটু এখান থেকে একটু স্টাডি করা উচিত, হ্যাঁ? ওকে? সো এটা হলো এনভায়রনমেন্টাল প্ল্যানিং এর অংশ ছিল। এনভায়রনমেন্টাল প্ল্যানিং এ দেখি এখানে কিছু আছে কিনা, খুব গুরুত্বপূর্ণ। আহ এখানে ওই যে ইন্ডিভিজুয়াল অ্যাটিটিউডস, এটার সাথে লিংক আপ করা, হ্যাঁ, এই লেকচারটার সাথে। এই যে বলেছিলাম না, নলেজ, কন্ট্রাস্ট, অ্যাটিটিউডের সাথে কিভাবে পার্সোনাল রেসপন্সিবিলিটি তৈরি হয়, হ্যাঁ? সেই বিষয়গুলো এখানে আছে। এই যে এগুলো একটু দেখতে হবে, হ্যাঁ? এই দুটোর আমি তো বলেই দিলাম, লিঙ্কেজটা একটু তৈরি করা উচিত। ওকে। এরপরে প্র্যাকটিসেস অফ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট বলেছিলাম। অনেকগুলো প্র্যাকটিসের কথা বলেছিলাম। প্র্যাকটিস গুলোর কথা বলেছিলাম। কমন মানে ইন জেনারেল কিছু কথা বলেছিলাম। তারপরে যেটা আলাপ করেছিলাম, ওয়েস্টের কথা বলেছিলাম, ওয়েস্ট ম্যানেজমেন্ট। এরপরে দেখি আর কি বলেছিলাম ওয়েস্ট ম্যানেজমেন্টের পরে। আম ট্যুরিজম মনে হয় এটা, হ্যাঁ, ট্যুরিজমের কথা বলেছিলাম। আচ্ছা, দেখে নিই, হ্যাঁ? ওয়েস্ট ম্যানেজমেন্ট, ট্যুরিজম, তারপরে হচ্ছে এটা কি ছিল? আরবান। আরবান নিয়ে বাংলাদেশের আরবানের ট্রেন্ড, এটা সেটা অনেক কিছু এখানে আলাপ করেছিলাম। প্র্যাকটিসেস অফ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট বাংলাদেশে, এটা হ্যাঁ, প্রসেস-টসেস এগুলো, ওকে। আহ তারপরে হলো বেস্ট প্র্যাকটিসেস নিয়ে আলোচনা করেছি, তাই না? বেস্ট প্র্যাকটিসেস এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, এবং এখানে আমরা গ্রিন ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি, সাস্টেনেবল ট্রান্সপোর্ট, ওয়েস্টার্ন কমিউনিটি এনগেজমেন্ট। আচ্ছা, এই যে প্র্যাকটিসেস অফ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট গুলো, এক্ষেত্রে আহ একটু মাথায় রাখতে হবে যে কোন প্র্যাকটিসেস গুলো আসলে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে কভার করে, হ্যাঁ? বা কোন সেক্টর গুলো, যেমন এই যে এই সেক্টর গুলো, হ্যাঁ? মানে
গ্রিন ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে বেস্ট প্র্যাকটিসেস, বিশেষ করে আরবান এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা কনসিডার করি। এনার্জি এফিসিয়েন্সির জন্য আমরা কনসিডার করি, সাস্টেনেবল ট্রান্সপোর্টেশনের জন্য, ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য, অ্যান্ড ইভেন কমিউনিটি এনগেজমেন্টের জন্য আমরা বেস্ট প্র্যাকটিসেস গুলো ফলো করতে পারি ফর এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট। এবং এগুলো কিন্তু বিশেষ করে আরবান এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের প্র্যাকটিস। কিন্তু এগুলো হলো আরবান। পাশাপাশি যে বিষয়গুলো একটু দেখে আসলাম, সেটা হলো কি, আমার ওয়েস্টের কথা আমরা কিন্তু জানি, ওয়েস্ট ম্যানেজমেন্টের কথা বলেছি আমরা, ট্যুরিজমের কথা বলেছি। তার মানে আরবানের একটা বড় এরিয়াতে কিছু কিছু সেক্টর আছে, ট্যুরিজমের সেক্টর আছে, ইভেন আমার ওয়েস্টের কথাও আমরা আমরা জানি যে ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রেও আমার বেস্ট প্র্যাকটিসেস গুলো আর এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের জন্য সেটা আমরা মানে এই এরিয়াগুলো আসলে ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে এরিয়াগুলো আমরা আলাপ করেছি, সে কোন কোন এরিয়াগুলো, অ্যাটলিস্ট সেই এরিয়াগুলো যেন নাম মাথায় থাকে, হ্যাঁ, কোন কোন এরিয়াতে মানে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্র্যাকটিস গুলো কভার করে আসলে, হ্যাঁ, ওকে, সেগুলো একটু যেন মাথায় থাকে। আর বিশেষ করে আরবানের ক্ষেত্রে যদি বলি, ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি, ট্রান্সপোর্টেশন এবং ওয়েস্ট কিভাবে আসলে আরবান এরিয়াতে সেটা ইফেক্টিভলি ম্যানেজ করা যায়, সেগুলো হলো বেস্ট প্র্যাকটিসেস যেগুলো আমরা আলাপ করেছি এই যে লেকচারটাতে, বেস্ট প্র্যাকটিস গুলো দিয়ে যেন সেগুলোকে আরো এক্সপ্লেন করা যায়, হ্যাঁ, সেরকম ভাবে একটু পড়াশোনা করতে হবে। বোঝা গেল বিষয়টা? ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি, ট্রান্সপোর্টেশন, ওয়েস্ট এগুলো আসলে কিভাবে আরবান এরিয়াতে ইফেক্টিভলি ম্যানেজ করা যায় সেগুলোকে, সেটা বেস্ট প্র্যাকটিসেস গুলোর উদাহরণ টেনে সেগুলোকে বোঝাতে হবে। এবং বিশেষ করে বেস্ট প্র্যাকটিসেস গুলো আমরা বেশিরভাগ প্র্যাকটিস কিন্তু গ্লোবাল নর্থে দেখছি, এবং কিছু কিছু প্র্যাকটিস গ্লোবাল সাউথেও আছে। অতএব গ্লোবাল নর্থ, গ্লোবাল সাউথ সেইভাবে একটু বলতে হবে যে আসলে গ্লোবাল নর্থের এগুলো বা গ্লোবাল সাউথের এগুলো, হ্যাঁ, সেভাবে ওই ওই পার্সপেক্টিভ থেকে আনতে হবে। বোঝা গেল এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস কোন বিষয়গুলো কভার করে, এবং এই যে এনার্জি, ট্রান্সপোর্টেশন এবং ওয়েস্ট গুলো কিভাবে আমরা বেস্ট প্র্যাকটিসের আলোকে সেগুলোকে ডিসকাস করতে পারি। ওকে, এবং এখানে একেবারে প্র্যাকটিস গুলোকে মানে আমি যেভাবে ধরে ধরে বলেছি, নাম দিয়ে দিয়ে, হ্যাঁ, এই প্র্যাকটিস গুলো সেইগুলো কিভাবে করতে হবে, একদম শুধু মানে কাব্যিক ভাবে লিখলে হবে না, কিন্তু সেখানে নাম্বার পাওয়া যাবে না। একদম যেভাবে যেভাবে কথা বলেছি সেভাবে লিখতে হবে, হ্যাঁ, ওকে, এটা গেল একটা দিক। আর এরপরে আমরা মনে হয় মডেলের কথা বলেছিলাম, মানে ভালনারেবিলিটি মডেলের কথা বলেছিলাম। ভালনারেবিলিটি মডেলের আচ্ছা, আরেকটা যেটা বিষয় একটু বেশি গুরুত্ব দিয়েছিলাম একটা বিষয়, সেটা হলো ট্যুরিজমের কথাও বলেছিলাম এখানে, হ্যাঁ? আমি এটা ভুলে গেলাম মাত্র। মাত্রই তো দেখলাম। ট্যুরিজম, হ্যাঁ? বিশেষ করে সাস্টেনেবল ট্যুরিজমের কথা অনেকগুলো কথা বলেছিলাম সেখানে। এবং সাস্টেনেবল ট্যুরিজমটা কি সেটাও জানতে হবে। পাশাপাশি হলো সাস্টেনেবল ট্যুরিজমের বেস্ট প্র্যাকটিসেস গুলো নিয়েও কিন্তু কথা বলেছিলাম। সেই বেস্ট প্র্যাকটিসেস গুলো অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল দিয়ে সেগুলো বলতে হবে। ওকে? সাস্টেনেবল ট্যুরিজমটা, হ্যাঁ? এটাও ইম্পোর্টেন্ট। আচ্ছা। এরপরে আমরা হলো ভালনারেবিলিটি মডেলের কথা বলেছিলাম। ৩ টা মনে হয় মডেল এখানে। একটা বিশেষ করে প্রেশার অ্যান্ড রিলিজ মডেল, অ্যাক্সেস মডেল অ্যান্ড প্লেস অফ ভালনারেবিলিটি মডেল। এই যে ৩ টা মডেলগুলো একটা কম্পারেটিভ ডিসকাশনটা একটু জেনে রাখা ভালো। কম্পারেটিভ ডিসকাশন হলে হবে কি ৩ টাই তোমার জানা হয়ে যাবে। সো এই ৩ টা মডেল একটু কম্পারেটিভ ডিসকাশনে এটা যেন একটু মাথায় থাকে আরকি, হ্যাঁ? এটা। আর এই ৩ টাই তো মনে হয় এখানে, হ্যাঁ? আর বেসিক কিছু কথা ছিল যে ভালনারেবিলিটি কি, রিস্ক কি, এটা সেটা আমি জাস্ট এগুলো শুরু করার জন্য সেগুলো বলছিলাম। হ্যাঁ, সেগুলো তো এখানে এই লেভেলে সেগুলো আসে না হয়তো। সো জানি না তারপরে আবার সেকেন্ড সেটা কি করে জানি না। সো এরপরে হলো আমাদের ইআইএ এন্ড পলিসি ছিল। এবং বিশেষ করে এখানে ইআইএ টা একটু ইম্পোর্টেন্ট। আর পলিসি গুলো তো লিস্ট অফ পলিসিস নিয়ে আমরা করছি, বেশি একটা ইন ডেপথ এ পলিসির জন্য আমরা যেতে পারিনি। হ্যাঁ? সো ইআইএ টা একটু ইম্পোর্টেন্ট। মানে ইআইএ টা আ বিশেষ করে ইআইএ টা কি, হ্যাঁ? ইআইএ টা আসলে আ কি চেঞ্জ করে এটা নিয়ে আমি কিন্তু কথা বলেছিলাম এর আগে, হ্যাঁ? মনে আছে কিনা? যে হোয়াট চেঞ্জেস ক্যান ইআইএ ব্রিং, হ্যাঁ? বিফোর মানে ইন্ট্রোডাকশন অফ ইআইএ যেটা হয় সেটা হলো আফটার ইমপ্লিমেন্টিং ইআইএ তে কি হয়, হ্যাঁ? মানে তাহলে চেঞ্জটা কি আনে সেই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। বিফোর এবং আফটার চেঞ্জটা কি আনে ইআইএ তে। পাশাপাশি হচ্ছে এই ইআইএ এর যে কিছু কি এলিমেন্টস আমার মনে হয় পড়েছিলাম, হ্যাঁ? কি এলিমেন্টস গুলো কি, সেই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। তার মানে হলো এই ইআইএ টা কি, ইআইএ টা কি চেঞ্জ করতে পারে এবং এটা কি এলিমেন্টস গুলো একটু জেনে রাখলেও ইআইএ সম্পর্কে কিছু কথা লেখা যাবে। ওকে? এই হলো মোটামুটি আ আ সবগুলো লেকচারের একটা সামারি। বাট এগুলোকে একটু বেশি ভালোভাবে পড়া, এর পাশাপাশি তো আরো কত বিষয়গুলো ছিল যেগুলো আ সম্পর্কে যতটুকু পসিবল একটু স্টাডি করা। এখন কথা হলো এই এই বিষয়গুলো যখন আ পড়তে হবে তখন কিন্তু আমি বলি যেটা সেটা হলো জাস্ট ভাষা পড়লে হবে না, হ্যাঁ? এবং
এগুলোকে একেবারে ইফেক্টিভলি সুন্দর করে লিখতে হবে। অনেক লিখে আসলাম কিন্তু নাম্বার পেলাম না। মানে কি হলো ব্যাপারটা বুঝলাম না। আসলে ব্যাপারটা তখন না বুঝলে আমার কাছে জিজ্ঞেস করলে আমি বলে দিতে পারবো। ব্যাপারটা হলো তখন এই এটার ভিতরে আসলে অনেকের অনেক কিছু থাকে না। লিখার মধ্যে ভিতরে কিছুই থাকে না। অনেকে আবার সুন্দর করে কালার-টালার ইউজ করে পড়ে কিন্তু ভিতরে লেখার মধ্যে কিছু নাই। সেটা করলেও হবে না। একটা হলো aesthetic সেন্স থাকতে হবে। পাশাপাশি ফ্যাক্টস, ফিগার এগুলো দিতে হবে। হ্যাঁ? এই দুটোর কম্বিনেশনে একটা স্টোরি তৈরি করতে হবে একটা কোশ্চেনের ভিতরে। সো এটা যেন থাকে আরকি। হ্যাঁ? যতটুকু লিখবা সুন্দর করে ভালোভাবে প্রেজেন্ট করবা। আইডিয়াটা যেন ক্লিয়ার থাকে সেখানে এবং কোশ্চেনে কি চাওয়া হচ্ছে